অপটিক্যাল কোয়ান্টাম তথ্য প্রযুক্তির ইতিহাসে এক নতুন বিশ্ব রেকর্ড গড়েছে চীনের তৈরি প্রোগ্রামযোগ্য পরীক্ষামূলক কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম চিউচাং 4.0। উত্তর চীনের সিয়ংআন নিউ এরিয়াতে চলতি মাসেই চালু হতে যাচ্ছে একটি অত্যাধুনিক শেয়ার্ড স্যাটেলাইট ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেস্টিং সেন্টার। মার্চ থেকে মে মাস পর্যন্ত চলা প্রজনন মৌসুমে বাবা মা উভয়েরই ২০ দিনেরও বেশি সময় ধরে তা দেওয়ার পর ডিম ফুটে বের হয় ৩ থেকে ৫টি ছানা। মাটি চাপা দেওয়া বাংকারের মতন এক আস্তানায় লুকিয়ে থাকে এরা। অসতর্ক কোনো শিকার কাছে এলেই অতর্কিত হামলা চালায়। কুচকুচে কালো পিঠ আর বিশাল পাখনা নিয়ে নীল জলে আছড়ে পড়া সাগরের এই বাসিন্দা একটি হাম্পব্যাক তিমি। বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময়ের কাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছে আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনন্দ। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। যে জটিল গাণিতিক হিসাব মেলাতে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারেরও লেগে যাবে কোটি কোটি বছর, চোখের পলকে মাত্র কয়েক মাইক্রোসেকেন্ডে সেই অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছে চীনের এক নতুন বিস্ময়। অপটিক্যাল কোয়ান্টাম তথ্য প্রযুক্তির ইতিহাসে এক অবিস্মরণীয় বিশ্ব রেকর্ড গড়েছে দেশটির বিজ্ঞানীদের তৈরি প্রোগ্রামযোগ্য পরীক্ষামূলক কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম চিউচাং 4.0। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যে জটিল গাণিতিক হিসাব মেলাতে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারেরও লাগবে কোটি কোটি বছর, কিন্তু চোখের পলকে মাত্র কয়েক মাইক্রোসেকেন্ডে সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো চীনের নতুন কোয়ান্টাম কম্পিউটার। অপটিক্যাল কোয়ান্টাম তথ্য প্রযুক্তির ইতিহাসে এক নতুন বিশ্ব রেকর্ড গড়েছে চীনের তৈরি প্রোগ্রামযোগ্য পরীক্ষামূলক কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম চিউচাং 4.0। সম্প্রতি বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশ করা হয়েছে এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফল। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল দূরদর্শী গবেষক এই পুরো গবেষণাটি পরিচালনা করেছেন। নতুন এই পরীক্ষামূলক সংস্করণটির মাধ্যমে বিজ্ঞানীরা কোয়ান্টাম মেকানিক্সের অত্যন্ত জটিল গাউসিয়ান বোসন স্যাম্পলিং সমস্যার সমাধান করেছেন। বর্তমানের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চেয়েও প্রায় 10-এর 54 গুণ বেশি গতিতে কাজ করে এটি। সহজ ভাষায় বলতে গেলে এটি কোয়ান্টাম কম্পিউটারের কার্যক্ষমতা প্রমাণের একটি কঠিন পরীক্ষা। এই প্রক্রিয়ায় একটি কোয়ান্টাম অপটিক্যাল সিস্টেম একসঙ্গে অনেকগুলো আলোর কণা বা ফোটন পাঠানো হয়। ফোটনগুলো বিভিন্ন জটিল পথ দিয়ে চলার সময় একে অপরের সঙ্গে প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া করে। সবশেষে ডিরেক্টরের যে সংকেত বা ফলাফল পাওয়া যায় তার সম্ভাবনার বন্টন বিশ্লেষণ করাই হলো গাউসিয়ান বোসন স্যাম্পলিং। প্রথাগত কম্পিউটারের জন্য এই হিসাব করা প্রায় অসম্ভব। প্রচলিত কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে সুপার কন্ডাক্টিং, আয়ন ট্র্যাপ বা নিউট্রাল অ্যাটমের মতো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হলেও চীনের চিউচাং সিরিজটি মূলত ফোটনিক বা আলোর কণার ব্যবহার করে কোয়ান্টাম বিট এনকোড করে। গবেষকদের মতে এবারের চিউচাং 4.0 সংস্করণে সর্বোচ্চ 3050টি ফোটনের কোয়ান্টাম অবস্থা নিয়ন্ত্রণ ও নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। এর আগের সংস্করণে এই ক্ষমতা ছিল মাত্র 255টি ফোটনের। এই বিশাল লাফ কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে এক অভাবনীয় অগ্রগতি। 2020 সালে প্রথম আত্মপ্রকাশের পর থেকে চিউচাং প্রোটোটাইপের ধারাবাহিকভাবে উন্নয়ন করা হয়েছে। এবার বিজ্ঞানীরা 1024টি উচ্চ দক্ষতার স্কুইজড স্টেট অপটিক্যাল ফিল্ডকে একটি 8176 মোডের স্থানকাল হাইব্রিড কোঅর্ডিনেট সার্কিটে একত্রিত করতে সক্ষম হয়েছেন, যা এই 3050টি ফোটন নিয়ন্ত্রণের পথ সুগম করেছে।
এই কম্পিউটারের অবিশ্বাস্য গতির একটি তুলনা দিয়েছেন গবেষকরা। চিউচাং 4.0 ব্যবহার করে সবচেয়ে জটিল ডেটা নমুনা তৈরি করতে বিজ্ঞানীদের সময় লেগেছে মাত্র 25 মাইক্রোসেকেন্ড। অথচ ঠিক একই ফলাফল বা ডেটা গণনা করতে যদি আজকের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারকে কাজে লাগানো হয়, তবে সেটির সময় লাগবে প্রায় 42,000 কোটি বছর। অর্থাৎ মানুষের কল্পনার চেয়েও দ্রুত গতিতে কাজ করতে সক্ষম এই ব্যবস্থা। বিজ্ঞান ও প্রযুক্তির পরিভাষায় একে বলা হচ্ছে কোয়ান্টাম সুপ্রিমেসি বা কোয়ান্টাম শ্রেষ্ঠত্বের এক অনন্য ধাপ। গবেষকদের মতে চিউচাং 4.0 এর এই অভূতপূর্ব সাফল্য কেবল গতির রেকর্ড গড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ভবিষ্যতে ট্রিলিয়ন কিউবিট মোডে ত্রিমাত্রিক ক্লাস্টার স্টেট নির্মাণ এবং সম্পূর্ণ ত্রুটি সহিষ্ণু অপটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার তৈরির এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সাইবার নিরাপত্তা, আবহাওয়ার নিখুঁত পূর্বাভাসের মতো জটিল ক্ষেত্রগুলোতে এই প্রযুক্তি আগামী দিনে এক নতুন বিপ্লব নিয়ে আসবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। শুভ আনোয়ার, CMG বাংলা। কৃত্রিম উপগ্রহ নির্মাণের চড়া উৎপাদন খরচ এবং জটিল পরীক্ষামূলক প্রক্রিয়াকে এবার এক ধাক্কায় অর্ধেক কমিয়ে আনার মহা উদ্যোগ নিয়েছে চীন। উত্তর চীনের সিওংআন নিউ এরিয়াতে চলতি মাসেই চালু হতে যাচ্ছে একটি অত্যাধুনিক যৌথ উপগ্রহ বুদ্ধিমান উৎপাদন ও পরীক্ষণ কেন্দ্র। উত্তর চীনের সিওংআন নিউ এরিয়াতে চলতি মাসেই চালু হতে যাচ্ছে একটি অত্যাধুনিক শেয়ার্ড স্যাটেলাইট ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেস্টিং সেন্টার। এই কেন্দ্রে 1 টন পর্যন্ত ওজনের কৃত্রিম উপগ্রহের সমন্বিত সংযোজন এবং উৎক্ষেপণ পূর্ববর্তী পরীক্ষা নিরীক্ষার সুবিধা পাওয়া যাবে। নতুন এই উদ্যোগের ফলে উপগ্রহ সংযোজনের খরচ প্রায় 50% পর্যন্ত কমে আসবে বলে আশা করা হচ্ছে। সিওংআনের এই পরীক্ষামূলক কেন্দ্রে অবস্থিত দুটি বিশাল যৌথ উপগ্রহ কারখানায় যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকৌশলীরা এখন চূড়ান্ত সমন্বয় ও পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত সময় পার করছেন। এখানকার একটি নমনীয় উপগ্রহ সংযোজন প্ল্যাটফর্ম, যোগাযোগ, নেভিগেশন এবং রিমোট সেন্সিং মডেল সহ 1 টন পর্যন্ত ওজনের যে কোনো উপগ্রহের একীকরণ ও সংযোজন পরিচালনা করতে সক্ষম। আমরা এখানে একসঙ্গে 6টি উপগ্রহের সংযোজন ও একত্রীকরণের কাজ চালাতে পারি। বর্তমানে আমাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা নির্ধারিত করা হয়েছে 50টি উপগ্রহ। বাণিজ্যিক মহাকাশ সংস্থাগুলোকে সিওংআনে আসার সময় শুধুমাত্র আমরা উপগ্রহের ডিজাইন এবং কাঁচামাল নিয়ে আসতে হবে। আমাদের পেশাদার দল তাদের সংযোজন, একীকরণ এবং পরীক্ষা নিরীক্ষার সব ধরনের সহায়তা দেবে, যা তাদের উৎপাদন খরচ 50%-এরও বেশি কমিয়ে আনবে। নতুন এই কেন্দ্রটি সম্পূর্ণ প্রস্তুত উপগ্রহগুলোর জন্য ব্যাপক উৎক্ষেপণ পূর্ববর্তী পরীক্ষার সুবিধা প্রদান করবে। ইয়াং চিনশু জানান, এই স্থাপনাটিতে মূলত মহাকাশের চরম ঠান্ডা ও গরম তাপমাত্রার পরিবেশ তৈরি করে কৃত্রিম উপগ্রহ পরীক্ষা করা হবে। এখানে একসঙ্গে 4টি উপগ্রহ পরীক্ষা করার পর পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। সিওংআন শেয়ার্ড স্যাটেলাইট টেস্টিং সেন্টারটি 10টিরও বেশি উপশ্রেণীতে বৈদ্যুতিক, তাপীয়, যান্ত্রিক এবং চৌম্বকীয় পরীক্ষা করতে সক্ষম। এটি সংযোজন থেকে শুরু করে উৎক্ষেপণের আগ পর্যন্ত সব ধরনের পরীক্ষার চাহিদা পূরণ করবে। সব মিলিয়ে এখানে বছরে 100টি উপগ্রহ এবং 200 সেট পেলোড পরীক্ষা করা সম্ভব। সিওংআন নিউ এরিয়া বর্তমানে চীনের মহাকাশ তথ্য প্রযুক্তির একটি অন্যতম প্রধান হাবে পরিণত হয়েছে। এখানে চায়না স্টার নেটওয়ার্ক সহ বর্তমানে 67টি অ্যারোস্পেস ইনফরমেশন কোম্পানি এবং 9টি উদ্ভাবনী প্ল্যাটফর্ম রয়েছে। ইতোমধ্যেই এই খাতের মোট শিল্প উৎপাদন মূল্য 1.07 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপগ্রহের এই যৌথ উৎপাদন কেন্দ্র এবং পরীক্ষণ কেন্দ্র উভয়ই চলতি জুন মাস থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তামান্না জেনিফার, CMG বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রিড মার্শ জলাভূমিতে সম্প্রতি দেখা গেছে একজোড়া সাদা গলার সারস এবং তাদের ফুটফুটে দুটি ছানার পরম মমতায় বেড়ে ওঠার দৃশ্য। চীনের প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা এই বিরল পাখিদের প্রজনন ও সন্তান লালন পালনের দৃশ্যটি যেন প্রকৃতির এক অনন্য উপহার। দর্শক, চলুন দেখে আসি
রিডমার্শ জলাভূমিতে কি করছে এই হোয়াইট নেপড ক্রেন দম্পতি? উত্তর চীনের শানসি প্রদেশের তাথং সিটির একটি নদী তীরবর্তী এলাকা। সম্প্রতি সেখানে এক আলোকচিত্রপ্রেমীর ক্যামেরায় ধরা পড়েছে ধূসর বকের ছানাদের ডিম ফুটে বের হওয়া থেকে শুরু করে ধাপে ধাপে বেড়ে ওঠার পুরো প্রক্রিয়া। মার্চ থেকে মে মাস পর্যন্ত চলা প্রজনন মৌসুমে বাবা মা উভয়েরই ২০ দিনেরও বেশি সময় ধরে তা দেওয়ার পর ডিম ফুটে বের হয় ৩ থেকে ৫টি ছানা। ভিডিওর শুরুতে দেখা যায় সদ্য জন্ম নেয়া ৪টি ছানা নরম তুলতুলে পালক গায়ে জড়িয়ে একে অপরকে আঁকড়ে ধরে রয়েছে, আর তাদের মা বাবা এক মুহূর্তের জন্য বাসা ছেড়ে না গিয়ে চারপাশের শত্রুর উপর কড়া নজর রাখছে। দিন যাওয়ার সাথে সাথে ছানাগুলোর সেই নরম তুলতুলে পালকগুলো খসে পড়তে থাকে। সেখানে গজাতে থাকে ধূসর বকের চিরচেনা স্লেট ধূসর রঙের ডানা। শরীরটা ধীরে ধীরে হয়ে ওঠে দীর্ঘ ও খাড়া, আর মাথায় স্পষ্ট হতে থাকে কালো ছুটি। জন্মের শুরুর দিকে নিজের পায়ে দাঁড়াতে বা শিকার করতে না পারা এই ছানাগুলোর সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব পরম মমতায় কাঁধে তুলে নেয় তাদের বাবা মা। ধূসর বকের এই পারিবারিক আবহের বিপরীতে এক অভূতপূর্ব ও বিরল ঘটনার সাক্ষী হয়েছে পূর্ব চীনের চিয়াংশি প্রদেশের ঈশান প্রকৃতি সংরক্ষণাগার। সম্প্রতি পাখি সংরক্ষণ স্বেচ্ছাসেবীরা সেখানে অত্যন্ত বিপন্ন প্রজাতির শ্বেতকর্ণ নিশাচর বকের ৩টি ছানার সফলভাবে ডিম ফুটে বের হওয়ার দৃশ্য পর্যবেক্ষণ করেছেন, যা এই বিপন্ন প্রজাতির বংশবৃদ্ধির ক্ষেত্রে একটি প্রাদেশিক রেকর্ড। নিশাচর পাখি হওয়ায় এই বকগুলোকে সাধারণত মানুষের চোখে সহজে দেখাই যায় না, আর তার উপর তাদের প্রজনন কার্যক্রমের স্পষ্ট ও নিখুঁত রেকর্ড পাওয়া তো আরও দুর্লভ। এই বিরল ছানাগুলো যেন নিরাপদে প্রকৃতির বুকে বড় হতে পারে, সেজন্যই ইতিমধ্যেই ঈশান সংরক্ষণাগারের টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে। স্বেচ্ছাসেবীরা এখন দিনরাত পালাক্রমে তাদের উপর কড়া নজর রাখছেন। একই সাথে এই অতি বিপন্ন প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পুরোদমে চলছে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য সংগ্রহের কাজ। ধূসর বকের ছানাদের পরম মমতায় বেড়ে ওঠা আর বিপন্ন শ্বেতকর্ণ নিশাচর বকের নতুন প্রাণের আগমনী বার্তা মূলত প্রকৃতির এক অবিনশ্বর সৌন্দর্যের বহিঃপ্রকাশ। প্রকৃতির সুরক্ষায় মানুষের এই দায়বদ্ধতা বজায় থাকলে আগামীতে এমন আরও বহু বিপন্ন প্রাণ ফিরে পাবে তাদের হারানো আবাহন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই প্রকৃতির বুকে খুলে যায় এক অন্য জগতের দরজা। সূর্যের আলো থেকে লুকিয়ে থাকা হাজারো পোকামাকড় মেতে ওঠে এক নিশাচর স্বর্গের আনন্দে, কিন্তু এই আনন্দের আড়ালেই ওত পেতে থাকে চরম বিপদ। মাটির নিচে বাংকারের মতো গর্ত খুঁড়ে চুল পরিমাণ নিখুঁত নিশানা নিয়ে অপেক্ষায় আছে এক অদম্য শিকারী। নাম তার লাতুচিয়া মাকড়সা। এরা জাল বোনে না, বরং ওত পেতে থাকে অতর্কিত হামলা চালানোর জন্য। এটাই তাদের কৌশল। চলুন দেখে আসি সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ নর্দার্ন কুয়াংতং উডল্যান্ডের ৩য় পর্ব লাতুচিয়ার মাটির নিচে সেই অন্ধকার বাংকারের এক রোমাঞ্চকর আর অদ্ভুত নাট্যশালা। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে সূর্যের আলোয় লুকিয়ে থাকা পোকামাকড়েরা এক নিশাচর স্বর্গে যেন উৎসব করতে বেরিয়ে আসে। তবে এই আনন্দের মাঝেও চারিদিকে ওত পেতে থাকে বিপদ। একটি লাতুচিয়া তার গর্ত থেকে উঁকি দিয়ে অপেক্ষা করছে সম্ভাব্য শিকারের জন্য।
প্রথমেই সেখানে হাজির হলো একটি তেলাপোকা। এই লাটুচিয়া মাকড়সা জাল বোনে না, বরং এরা গর্ত খুঁড়তে বেশি পছন্দ করে। মাটি চাপা দেওয়া বাংকারের মতন এক আস্তানায় লুকিয়ে থাকে এরা। অসতর্ক কোনো শিকার কাছে এলেই অতর্কিত হামলা চালায়। কিন্তু তেলাপোকাটি আকারে বেশ বড়, আর তার পিঠের খোলসটি বড্ড পিচ্ছিল হওয়ায় তাকে সহজে কাবু করা গেল না। ফলে মাকড়সাটির অপেক্ষার পালা চলতেই থাকল। কিছুক্ষণ পর সেখান দিয়ে এক আফ্রোফোরা ফ্ল্যাভিপেস পোকা যাওয়ার সময় মাকড়সাটি তার আস্তানা থেকে লাফিয়ে পড়ল। না, এবারও সে ব্যর্থ। হতাশ হয়ে সে ঘরের টুকিটাকি কাজ সারার সিদ্ধান্ত নিল আপাতত। গর্তের ভেতরের সব আবর্জনা জড়ো করে এক ঝটকায় সে বাইরে ছুঁড়ে দিল। যখন মাকড়সাটি বিষণ্ণ মনে শিকারের চলে যাওয়া দেখছিল, ঠিক তখনই সেখানে হাজির হলো এক অ্যাকান্থাস পিস। শিকারীর এতক্ষণের হতাশা যেন এক নিমিষেই কেটে গেল। লাল পোকাটি আসন্ন বিপদ সম্পর্কে সম্পূর্ণ বেখবর হয়ে আপন মনে গা পরিষ্কার করছিল। মুহূর্তের মধ্যে মাকড়সাটি তাকে বন্দি করে টেনে নিয়ে গেল নিজের গর্তে। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। লাল পোকাটি গা থেকে এমন এক অদ্ভুত ও কটু গন্ধ ছাড়ল, যা খুঁতখুঁতে স্বভাবের লাটুচিয়া মাকড়সাটির পক্ষে সহ্য করা অসম্ভব ছিল। অগত্যা ওই গন্ধে থাকার চেয়ে ক্ষুধার্ত থাকা ভালো মনে করে সে পোকাটিকে ছেড়ে দিল। ইতিমধ্যে এক কৌতূহলী ঝিঁঝি পোকাও এই খেলায় যোগ দিল। নিজের চটজলদি নড়াচড়ার ক্ষমতার উপর অগাধ বিশ্বাস থাকায় সে অক্ষত অবস্থায় পার পেয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। মাকড়সাটিকে এভাবে উস্কানি দেওয়া যেন তার অভ্যাসে পরিণত হয়েছিল। ঝিঁঝি পোকাটি হয়তো ভাবছিল তার এই সৌভাগ্য আসলে তার নিজেরই দক্ষতা। কিন্তু যখনই তার সেই যোগ্যতার আসল পরীক্ষা হলো, ঝিঁঝি পোকাটি শোচনীয়ভাবে ব্যর্থ হলো এবং মাকড়সার শিকার বনে গেল। প্রকৃতির নিয়মটাই এমন। এই পৃথিবীতে দীর্ঘ ও সুখে শান্তিতে বেঁচে থাকতে হলে কখনোই নিজের ভাগ্যকে নিয়ে অতিরিক্ত জুয়া বা বাড়াবাড়ি করতে নেই। মানুষের নির্মম শিকারের কারণে একসময় বিলুপ্তপ্রায় হ্যাম্পব্যাক তিমি আবারও ফিরে এসেছে ব্রাজিলের উপকূলে। কেবল সমুদ্রের সৌন্দর্যই নয়, বরং তাদের মল ও মৃত্যুর পর মৃতদেহের মাধ্যমে পুরো মহাসমুদ্রে নাইট্রোজেন ও ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান ছড়িয়ে দেয় এই তিমিরা। সামুদ্রিক বাস্তুতন্ত্র ও পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় হ্যাম্পব্যাক তিমি মূলত সমুদ্রের মালি হিসেবে কাজ করে থাকে। এই মালিদের আটলান্টিকের বুকে ফিরে আসার গল্পটি চলুন দেখে আসি। কুয়াশাচ্ছন্ন আটলান্টিকের বুকে দিগন্ত বিস্তৃত জলরাশিতে ধীর স্থির গতিতে ছুটে চলছে এক মালবাহী জাহাজ। আকাশে একা ডানা ঝাপটে চলেছে এক রহস্যময় সামুদ্রিক পাখি। ব্রাজিলের ইলহাবেলা উপকূলের এই নিস্তব্ধতা যেন এক আদিম রহস্য বুকে চেপে রেখেছিল। কিন্তু এই নিথরতা এক নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যখন সমুদ্রের বুক চিরে এক দানবীয় শরীর তীব্র বেগে আকাশে লাফিয়ে উঠল। কুচকুচে কালো পিঠ আর বিশাল পাখনা নিয়ে নীল জলে আছড়ে পড়া সাগরের এই বাসিন্দা একটি হাম্পব্যাক তিমি।
এই মহাসাগরে সম্প্রতি ঘটে গেছে এদের এক অলৌকিক প্রত্যাবর্তন। 60-এর দশকে বাণিজ্যিক শিকারীদের নির্মমতার শিকার হয়ে সাও পাওলোর উপকূলে তিমির সংখ্যা নেমে এসেছিল মাত্র 500-র নিচে। বিলুপ্তির শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সে অন্ধকার অতীত পেরিয়ে বর্তমানে এখানে তিমির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 25,000-এ। কিন্তু সমুদ্রের নিচে তাদের এই ফিরে আসা কি শুধুই কোনো কাকতালীয় ঘটনা? 1988 সালে ব্রাজিলের সরকার চালু করে হাম্পব্যাক হুইল প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় সামুদ্রিক অভয়ারণ্য প্রতিষ্ঠা, শিকার নিষিদ্ধকরণ এবং পরিবেশ বান্ধব পর্যটনকে উৎসাহিত করা হয়। প্রতি বছর মে থেকে আগস্ট পর্যন্ত বিপুল সংখ্যক হাম্পব্যাক তিমি প্রজনন ও তাদের শাবকদের লালন পালনের জন্য অ্যান্টার্কটিকার শীতল খাদ্যক্ষেত্র থেকে ব্রাজিলের উষ্ণ উপকূলীয় জলে পাড়ি জমায়। সাও পাওলো রাজ্যের পূর্ব উপকূলে অবস্থিত ইলহাবেলা শহরটি ঠিক এই পরিযায়ী পথের উপরেই অবস্থিত। ব্রাজিলিয়ান হাম্পব্যাক হুইল ইনস্টিটিউটের গবেষকরা উপকূল থেকে দূরে জরিপ নৌকা নিয়ে নিরলসভাবে তিমিদের পর্যবেক্ষণ করছেন। প্রতিটি তিমির লেজের স্বতন্ত্র অংশের ছবি তুলে তাদের গতিবিধি অনুসরণ করা হয়। 2014 সালে হাম্পব্যাক তিমিকে ব্রাজিলের বিপন্ন প্রজাতির তালিকা থেকে বাদ দেওয়া হয়। আমরা এখন 9,000-এরও বেশি শনাক্তকৃত তিমির একটি ডেটাবেজ তৈরি করেছি। আগে কোনো তিমিকে অন্য কোথাও দেখা গেছে কিনা তা নির্ধারণ করতে আমরা চোখে দেখে কম্পিউটারের স্ক্রিনে লেজের ছবি মেলাতাম। এখন আমরা কেবল হ্যাপি হুইল প্ল্যাটফর্মে ছবি আপলোড করি, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লেজের অনন্য আকৃতি এবং রঙের বিন্যাস স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে নেয়। একই সময়ে আরও অনেক তৃণমূল সংগঠন এই সংরক্ষণ উদ্যোগে যোগ দেয়। 2024 সালে প্রতিষ্ঠিত ইলহাবেলা গ্রিন ব্লু কনজারভেশন সেন্টার বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, জনসচেতনতা এবং তরুণ বিজ্ঞানীদের জন্য গবেষণা প্রশিক্ষণের মাধ্যমে সামুদ্রিক জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাম্পব্যাক তিমি শুধু সমুদ্রের সৌন্দর্যই বাড়ায় না, বরং সামুদ্রিক বাস্তুতন্ত্র সচল রাখতে এদের ভূমিকা অতুলনীয়। যখন তারা পরিযায়ী হয় তখন তারা জলাশয়ে আবদ্ধ থাকা শক্তিকে সঙ্গে নিয়ে এই দীর্ঘ চলাচলের মাধ্যমে পুরো সমুদ্রে ছড়িয়ে দিতে শুরু করে। তাদের মলয় হল ফাইটোপ্ল্যাঙ্কটনের জন্য প্রধান পুষ্টি, কারণ এতে প্রচুর নাইট্রোজেন ও ফসফরাস থাকে। আবার যখন একটি তিমি মারা যায় তখন শক্তি ও কলায় পরিপূর্ণ এই বিশাল দেহটি সমুদ্রের তলদেশে ডুবে যায়, যা গভীর সমুদ্রের প্রাণীদের জন্য পুষ্টির ভাণ্ডার গড়ে তোলে। এই চলাচলের সময় তিমিরা আসলে সমুদ্রের মালিক, কারণ তারা পুরো সমুদ্র জুড়ে পুষ্টি ছড়িয়ে দেয়। তিমিদের মল থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে ফাইটোপ্ল্যাঙ্কটন, যা সমুদ্রের কার্বন শোষণের একটি প্রধান আধার এবং পৃথিবীর অক্সিজেনের বড় উৎস। তাই এরা আসলে প্রকৃতির এক অদৃশ্য মালিক, যারা নীরবে পৃথিবীর ফুসফুসকে বাঁচিয়ে রাখছে। আটলান্টিকের বুকে ভেসে চলা প্রতিটি জল তরঙ্গ আজ সাক্ষ্য দিচ্ছে প্রকৃতির এই রহস্যময় মালির দল ফিরে না এলে এই মহাসমুদ্রও হয়তো একসময় প্রাণহীন মরুভূমিতে পরিণত হতো। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।